নমস্কার, আমি নবনীতা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদে। আজ পবিত্র মহরম। মহরম উপলক্ষে জলপাইগুড়িতে পরিলক্ষিত হলো এক অপরূপ মেলবন্ধনের দৃশ্য। পাশাপাশি লাঠি খেলার দৃশ্য চোখে পড়ে শহর জুড়ে। সবজির দাম নিয়ন্ত্রণ করতে মরিয়া প্রশাসন। জলপাইগুড়ির বাজারে বাজারে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ আলু পেঁয়াজের গাড়ি। জলপাইগুড়ির বাজারে বাজারে সুফল বাংলার কম দামে ভ্রাম্যমাণ আলু পেঁয়াজের গাড়ি, যা কিনতে ভিড় লক্ষণীয় ক্রেতাদের। সবজির দাম নিয়ন্ত্রণে মরিয়া জেলা প্রশাসন। জেলায় সুফল বাংলার মাধ্যমে আলু পেঁয়াজ নিয়ে বাজারে বাজারে মোবাইল ভ্যান। পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ ও বিপণন দপ্তরের অধীন সুফল বাংলার মাধ্যমে সুলভ মূল্যে আলু ও পেঁয়াজ বিক্রয় কেন্দ্র চালু হলো জলপাইগুড়ি জেলা জুড়েই। বেশ কয়েকটি মোবাইল ভ্রাম্যমাণ গাড়ি প্রায় 30টি পয়েন্টে বাজার এলাকায় এই পরিষেবা চালু থাকবে বলে জেলা শাসক শাম্মা পারভিন জানান। জলপাইগুড়ি শহরের বয়েলখানা বাজার, দিনবাজার সহ বিভিন্ন বাজার এলাকায় সুলভ মূল্যে আলু এবং পেঁয়াজ ক্রেতাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। আজও খুচরো বাজারে আলুর দাম 35 টাকা এবং পেঁয়াজ 42 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে বলে জানা যায়। তবে এই সরকারের চলে আলু 28 টাকা এবং পেঁয়াজ 38 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। মোবাইল সুফল বাংলা স্টার্ট করেছি। আরাম কত আছে? 20 মোবাইল নাম্বার এখন স্টার্ট করেছি। টোটাল 30 মতন আমরা যাব, জেলা জুড়ে যাবে, ডিফারেন্ট জায়গাতে যাবে। ময়নাগুড়ি, ধূপগুড়ি আর সদরে যাবে। আজকে এখানে একটা আছে, আপনাদেরকে দেখিয়ে দেবো। এছাড়া আমরা আলু ব্যবসায়ী সমিতি আছে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি। ওরা কিন্তু একটা রিজনেবল প্রাইসে 28 টাকা স্টার্ট করেছে। এখানে কাল থেকে স্টার্ট হবে, আবার ময়নাগুড়ি মাটিলিতে স্টার্ট হয়ে গেছে। এগুলো তো বাজার এলাকায় থাকবে ভ্যানগুলো, মোবাইল ভ্যান। এটা হ্যাঁ, যেখানে যেখানে তার সোজার কি যেখান থেকে পাবলিক আসে, ওরা যেখান থেকে স্টার্ট হবে। আমরা চেষ্টা করবো বাজার মুখেই আমরা এরকম স্টল লাগাই, তাহলে পাবলিক মূল রেট পাবে। কি পাবে স্টলে? আলু আছে, পেঁয়াজ আছে। আলু রেট আছে 28 और পেঁয়াজ আছে আমার। আমরা হচ্ছে এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে সুফল বাংলার একটা প্রকল্প, সেই আওতাধীন আমি সুফল বাংলা স্টল ম্যানেজার। তো আমরা জেলা শাসকের নির্দেশে এবং নবান্নের নির্দেশে আমরা গতকাল থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে প্রায় 8খানা মোবাইল আউটলেট চলছে, 30টা পয়েন্ট চলছে কাউন্ট করে। তো সব জায়গায় আমরা এরকম মোবাইল ভ্রাম্যমাণ পাঠিয়েছি, চলছে, সেল ভালো বিক্রি হচ্ছে, মানুষের সাধারণ চাহিদা ভালো। কত টাকা করে প্রতি দিচ্ছে? আমরা এখন আপাতত প্রাইমারি ধাপে যেটা মানুষের খুব এসেন্সিয়াল প্রোডাক্ট আলু এবং পেঁয়াজ, সেই আলু পেঁয়াজটা আমরা আপাতত হচ্ছে আলু 28 টাকা কেজি, পেঁয়াজ হচ্ছে 38 টাকা কেজি করে আমরা সাধারণ মানুষকে দিচ্ছি। মানুষের সারা যথেষ্ট হারে ভালো এবং তাদেরও ফিডব্যাক খুব ভালো যে না, বাজারের থেকে অনেকটাই কম আছে। এখন আলু আপাতত আজকের রেটে 35 টাকা, পেঁয়াজ আজকের রেটে 45 টাকা। দিন বাজারে রেট করার পরে এখন আজকে 45 টাকা করছে। আজকে আপনারা কত দিচ্ছেন? আমরা 38 টাকা কেজি দিচ্ছি সুফল বাংলা তরফ থেকে। আর আলু 28 টাকা কেজি। আর একটু দাম কি নামবে বলতে দেখুন, আমরা এখন যেহেতু সরকারি উদ্যোগে বিভিন্ন জায়গায় খতিয়ে দেখা হচ্ছে, যদি বাজার দর এটা প্রকল্প চলাকালীন নিয়ন্ত্রণে আসে, আশা করি আরো কমে যাবে। আমরা চেষ্টা চালাচ্ছি যে আরো কমানোর জন্য। তিস্তা নদীর স্রোতে তলিয়ে যাওয়া প্রাইমারি স্কুল পরিদর্শন করলেন এসআই। জলপাইগুড়ির সদর ব্লকের বাহিরচরে কানাইনগর পাড়া তিস্তা নদীর স্রোতে তলিয়ে যাওয়া প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন সদর সাউথ এসআই রতন বর্মন। এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিপদ রায়, অবর বিদ্যালয় পরিদর্শক রতন বর্মন এবং সদর বিডিও অফিসের কর্মী কালাচাঁদ দাসরা লাইফ জ্যাকেট পরে নৌকা যোগে কানাইনগর পাড়া এসে পৌঁছন। অবর বিদ্যালয় পরিদর্শক রতন বর্মন বলেন, বিদ্যালয়ে যেখানে ছিল সেখানে বর্তমানে নদী, তাই দেখছি কি করা যায় এবং বিষয়টি হাই অথরিটিকে জানানো হবে। বর্তমানে ওই স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের কাছাকাছি কোনো স্কুলে শিফট করানো হবে। এলাকার পঞ্চায়েত প্রধান জিতেন চন্দ্র বিশ্বাস বলেন, আমি বারবার চেষ্টা করছি চরকে বাঁচাতে এবং একটি স্থায়ী বাঁধ নির্মাণের জন্য। তিনি আরও বলেন, এই এলাকায় শিক্ষার আলো বিস্তারে পুনরায় চরে বিদ্যালয় নির্মাণ করা প্রয়োজন। এলাকার ছেলে মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না, তাই পুনরায় বিদ্যালয়ের নির্মাণের দাবি রাখছেন তিনি। বিশিষ্ট কবি সাহিত্যিক বিকাশ সরকার বলেন, তিস্তা নদীর চর এলাকায় দরিদ্র শ্রমজীবী এবং মেহনতি মানুষেরা বসবাস করে থাকেন। মূলত তাদের শিক্ষা দীক্ষার একমাত্র অবলম্বন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু সেটিও বর্তমানে নদী গর্ভে তলিয়ে গেছে।
তাই সরকার অবিলম্বে সেখানে পঠন পাঠনের ব্যবস্থা করে দিলে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা পুনরায় শিক্ষার আলোতে বহাল থাকতে পারবে। তিনি আরও বলেন, ওখানে পুনরায় বিদ্যালয় স্থাপন করা হলে ওই এলাকার পড়ুয়ারা আগামী দিনে তাদের ভবিষ্যৎ জীবনে অনেকটাই স্বাবলম্বী হবে বলে আমরা মনে করি। আরও ওষুধ বাড়িও ছিল, সবগুলো ভেঙে গেছে শুনলাম। এবার দেখি কি করা যায়। ওনার কাছে শুনলাম এখানে অনেক লোকজনও বাস করে, প্রায় 2200-2300 মতো। ভোটার 780 কথা বললেন। তো দেখি আমরা জানাবো হায়ার অথরিটিকে, এটা ভাবনা চিন্তা করে কি করা যায়, একটা ডিসিশন নিয়ে একটা সলিউশন বের করতে হবে। স্যার, শিক্ষকরা এখন কি করবেন তাহলে? শিক্ষকরা আপাতত স্কুল আমাদের নিয়ার বাই কোনো স্কুলে শিফট করতে বলা হয়েছে। গতকালকে ডিআইসির একটা অর্ডার করেছেন, আর ছাত্রছাত্রীদেরও সেখানেই যেতে বলা হয়েছে। তো এখন এইখানে যে পরিস্থিতি, এখান থেকে দেখি সরজমিনে দেখে মানে কোন স্কুলে বাচ্চারা গেলে পাশাপাশি গেলে সুবিধা হবে, সেটা পরে আমি স্যারকে জানাবো। স্যার, আপনার ডেজিগনেশনটা বলবেন। আমি সদর সাউথের এসআই রতন বর্মন। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি তো বিডিও অফিসের স্টাফ, তা আপনি কি দেখলেন পর্যবেক্ষণ করে? বিডিও অফিস থেকে তো অন্য সাহেব আসলো না। কি দেখবো, সম্পূর্ণ জায়গায় তো জলে জল। আমরা যেখানে দাঁড়ায় আছি এখান থেকে প্রায় 400 মিটার হবে, 8 কিলোমিটারের উপরে, 1 কিলোমিটারের কাছাকাছি চলে যাবে যেখানে স্কুলটা ছিল। হ্যাঁ, সেখান থেকে তো আর কিছু নেই, সম্পূর্ণ জল আর জল। এখন এই স্কুলটার জন্য যে এখানে যে জায়গাটা দিবে, সেই জায়গাটা হলে পরেও যেখানে এনারা বলছে তাতে দেখা যাচ্ছে যে বর্ষার সময় সেখানে স্কুল হবে না শুকনো ছাড়া। কেন ওখানে যে জায়গা আছে সেই জায়গাটায় বর্ষার সময় প্রচণ্ড জল হয়ে যায়। স্যার, আপনার ডেজিগনেশনটা বলবেন একটু। আমি সদর ব্লকের স্টাফ, আমার নাম কালাচাঁদ দাস। প্রকৃত হকার কারা তা চিহ্নিতকরণের কাজ শুরু করতে চলেছে জলপাইগুড়ি পুরসভা। মঙ্গলবার পুরসভায় হকার্স ইউনিয়ন সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও পুলিশ প্রশাসনকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। শহরকে যানজট মুক্ত রাখার পাশাপাশি প্রকৃত হকার্সরাও যাতে নির্দিষ্ট জায়গায় ব্যবসা করতে পারেন সেসব বিষয়গুলি নিয়ে এদিন বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। আজ থেকেই 7 জনের একটি টিম প্রকৃত হকার চিহ্নিতকরণের কাজ শুরু করছে বলে দাবি। প্রকৃত হকার ছাড়া বাইরে থেকে যারা ইদানিং শহর দখল করে ব্যবসা শুরু করেছে তাদের এই কাজ আর করতে দেওয়া হবে না বলে পুরসভা সূত্রে খবর। পুর কর্তৃপক্ষ জানায়, প্রকৃত হকার্সদের পরিচয়পত্র যেমন দেওয়া হবে, তেমন শহরকে যানজট মুক্ত রাখতে শহরের বিভিন্ন জায়গায় দ্রুতই শুরু হচ্ছে পার্কিং জোন। হচ্ছে বিগত 2023 সালে মে মাসের থেকে হকারদেরকে একবার মিউনিসিপ্যালিটির তরফে উচ্ছেদ করা হলো। তারপরে 1 জুন একবার সমস্ত হকারদের নিয়ে মিটিং ডাকা হলো, সেখানে কতগুলো রেজুলেশন আছে। আমরা লক্ষ্য করলাম বিগত 1 বছরের মধ্যে সেখানে যে সমস্ত রেজুলেশনগুলো হয়েছিল, যে হকারদের আইডেন্টিটি কার্ড প্রদান করা হবে, 2014 সালে দেশের যে আইন, সেই আইনকে কার্যকরীভাবে রূপায়ণ করা হবে, টাউন ভেন্ডিং কমিটি তৈরি করা হবে। ঠিক একই বিষয়গুলা আবার আজকে 2024 সালে আজকে 16 জুলাই আজকে যে মিটিংটা, সেই মিটিংয়ে আবার একই রেজুলেশনগুলো গ্রহণ করা হবে। তাই আমরা এই মিটিংয়ের কোনো বাস্তবতা কিছু নেই, বিগত বছরে এর বাস্তবায়িকতা হয়নি। আজকের মিটিংয়ে আমরা দেখছি, আমরা হকাররা আশাবাদী যে আমরা মিউনিসিপ্যালিটির উপরে আমাদের আস্থা, আমরা ভরসা আমরা রাখছি। ওনারা যেহেতু এই সময় নিয়েছে এবং একটা মিটিং করে সেখানে ব্যবসায়ী সমিতি, হকার্স এবং সমস্ত আরও অন্যান্য অর্গানাইজেশন এদেরকেও যখন ডেকে কথা বলেছে, আমরা দেখছি, আমরা 7-10 দিন 15 দিন আমরা দেখব। এখানে একটা রেজুলেশন হয়েছে, যে রেজুলেশনের মধ্যে দিয়ে বলেছে যে আগামীকাল থেকে হকার চিহ্নিতকরণ করা হবে। হকার চিহ্নিতকরণ করার মধ্যে দিয়ে তাদেরকে আইডেন্টিটি কার্ড প্রদান করা হবে। আগস্ট মাসের 1 তারিখ থেকে 25শে জুলাই থেকে পার্কিং জোন করা হবে এবং খুব তাড়াতাড়ি ওরা 1 থেকে 1.5 মাসের মধ্যে হকার্স কর্নার, সেটা আমাদের দীর্ঘদিনের দাবির মধ্যে ছিল এইগুলো। সেই দাবিগুলো কার্যত আমাদের লড়াই আন্দোলনের ফলে পৌরসভা মান্যতা দিল। এই মান্যতা দেওয়ার ফলে আমরা সমস্ত হকার বন্ধুদেরকে আপনাদের মাধ্যমে দিয়ে বলছি যে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তারা একসাথে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে এইটা আমরা অর্জন করতে পেরেছি। আমরা পৌরসভার কাছে দেখব, আমরা যদি দেখি যে এইগুলো রূপায়ণ হচ্ছে না, আমরা আমাদের সংগঠিত ফোর্স নিয়ে আমরা আবার লড়াই আন্দোলনে যাব। আপনার নাম যদি বলেন। আমার নাম নীলাঞ্জন নিয়োগী, জলপাইগুড়ি জেলা স্ট্রিট ভেন্ডার অ্যান্ড হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক। হয়নি, বিভিন্ন রকম প্রস্তাব নেওয়া হলো,
আমরা মিউনিসিপ্যালিটি, পুলিশ প্রশাসন সবার সাথেই একমত যে জলপাইগুড়ির রাস্তাঘাট পরিষ্কার হওয়া দরকার, মানুষের খুব অসুবিধা হচ্ছে, তাতে সর্বভাবে আমরা সহযোগিতা করব। বলছি কারা কারা আজকে এখানে ছিলেন আপনাদের? আজকে এখানে কাউন্সিলররা ছিলেন, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, আইসি কোতোয়ালি, আইসি ট্রাফিক, বিভিন্ন হকার সংগঠন, ব্যবসায়ী সমিতি, সবাই ছিলেন। বলছি যে যেটা বললেন যে এদিকে সিদ্ধান্ত হচ্ছে যারা বহিরাগত হকার বলে যারা চিহ্নিত, মানে যারা পূর্বপুরুষরা এখানে থাকতো না, হঠাৎ করে অনেকে এসে এখানে দাঁড়িয়ে বসতে, তাদেরকে চিহ্নিতকরণ করবে এবং তাদেরকে আইডেন্টিফাই করবে। এবার সেই জায়গাটাতে কি ব্যবসায়ী সমিতি সাহায্য করবে বা কিছু? নিশ্চয়ই আমরা চাই জলপাইগুড়ি শহরের লোক, যারা জলপাইগুড়ি মাটিতে জন্ম, যারা বেকার জলপাইগুড়ি শহরে যুবক, তারাই যেন অগ্রাধিকার পায়। আর আমরা কখনোই স্থায়ী ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ব্যবসা করার পক্ষপাতিত্ব নই। আমরা চাই শহরের মানুষ খোলা বাতাসে অক্সিজেন নিয়ে চলুক। আমরা কিছু প্রস্তাব ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবকে দিয়েছি। আমাদের দোকানের বাইরে আমাদের 3 ফিটে শেড দিতে হবে। যেই কাস্টমাররা বাইক নিয়ে আসেন তাদের বাইক রাখার একটা ব্যবস্থা করে দিতে হবে আমার দোকানের সামনে। এসব আমরা বিভিন্ন রকম প্রস্তাব দিয়েছি। টোটো নিয়ে প্রস্তাব দিয়েছি, টোটো চলাচল মাঝে মধ্যে এটা বন্ধ করে আমাদের দিনবাজারে ঢুকতে দেয় না। বিভিন্ন প্রস্তাব আমরা চিঠির আগে দিয়েছি আকারে, চাই সেগুলো ইমপ্লিমেন্ট করুক। আমরা ফুটপাত দখল করে ব্যবসার পক্ষে আগেও ছিলাম না, এখন নেই, ভবিষ্যতে আমরা থাকবো না। আমরা সবসময় পৌরসভা এবং প্রশাসনের সঙ্গে একযোগ হয়ে চলতে চাই। অনেক ব্যবসায়ী যারা আছেন দেখা যায় যে তারা দোকানের মাল বাইরে রাখছেন, এটাতে তারা কিন্তু কখনোই ফুটপাত ব্যবসায়ী বলা যায় না তাদেরকে। আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাদের বোঝাবো, আমরা বলবো তারা দোকানের মালটা ভিতরে রাখুক, যাতে ফুটপাতের মধ্যে কোনো মাল না থাকে। দেখুন, হ্যাঁ, বিষয়টা খুব আমি বলি, আমাদের পৌর সরকার তো নিজে একটা লোকাল সেলফ গভর্নমেন্ট সংবিধান অনুযায়ী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাইডলাইন অনুযায়ী আমরা যেমন হকার উচ্ছেদ করব না, কিন্তু নতুন করে রাতারাতি অন্য প্রদেশ থেকে এসে হকার তৈরি হয়ে যাচ্ছে, সেই ব্যাপারেও আমাদের কড়া নজর রাখতে হবে। এটা গেল এক। বাংলার মানুষ যারা বাংলায় বড় হয়েছেন, বাংলায় যারা কৃষ্টির সাথে যুক্ত রয়েছেন, সেটা যে সম্প্রদায়েরই হন না কেন, তারা বাংলায় ব্যবসা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি যে তারা এসে এমনভাবে ডালা নিয়ে বসে পড়ছেন যে যাদের পূর্বপুরুষ কেউ জলপাইগুড়িতে কোনোদিনও থাকেননি, এবং তারাই এসে কিন্তু যানজট করছে। তারা কারা? তাদের চিহ্নিতকরণ প্রথম দরকার। প্রকৃত হকার কারা? তাদের চিহ্নিতকরণ দরকার। এবং তারপর এই চিহ্নিতকরণের সার্ভে আগামীকাল থেকে শুরু হচ্ছে 7 জনের টিম নিয়ে। অফিস সুপারিনটেনডেন্ট তার নেতৃত্বে রয়েছে। এবং তারপরে আমরা হকার্স আইডেন্টিটি কার্ড দেবো, 1 আগস্ট থেকে শুরু হবে। এবং আপনাদেরকে একটা মাথায় রাখতে হবে, আমরা পার্কিং জোন শুরু করতে চলেছি 25শে জুলাই। জলপাইগুড়ি শহরে কদমতলা একটা পার্কিং জোন, পেইড পার্কিং জোন, এবং আরেকটা হবে সমাজপাড়ায় পেইড পার্কিং জোন। এটা আমরা করতে চলেছি। আমরা দিনবাজারের দোকানগুলো রেডি করে দিয়েছি, সেখানে ট্রান্সফরমার দিয়ে দিয়েছি, জলের কানেকশন দিয়েছি। খালি ব্যবসায়ীদের নিজের টাকা দিয়ে ওইটুকু ইলেকট্রিকটা টানতে হবে, তাতে ওনারা দেরি করছেন। সেই দেরিটা অ্যালাউ করা যাবে না, সেটাকে অবিলম্বে নিতে হবে। এবং আরেকটা কথা হচ্ছে যে বাংলায় বাঙালি, বিহারি, নেপালি, মারোয়ারি যারাই থাকুন না কারণ, যারা পূর্বপুরুষ ধরে এখানে রয়েছেন, তারা প্রত্যেকে বাঙালি বলে আমি বিশ্বাস করি। কিন্তু এমন কিছু মানুষ নেপাল, ভুটান থেকেও চলে আসছেন, অন্যান্য প্রদেশ থেকেও চলে আসছেন, যাদের এই বাংলার মাটির সাথে কোনো যোগাযোগ নেই, কিন্তু শুধুমাত্র ডালা নিয়ে তারা এসে বসছেন, এবং কে বা কারা তাদেরকে বসাচ্ছেন সেটা চিহ্নিতকরণ পৌরসভা, পুলিশ প্রশাসন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলে করবে। রাখে হরি মারেকে। উত্তরে ভারী টানা বৃষ্টির জোরে গাছ পড়ে বিপত্তি, প্রাণে বাঁচল 2 ঘুমন্ত শিশু। প্রাণে বেঁচে গেলেন মা ও ছেলেও। জলপাইগুড়ি পাহাড়পুর অঞ্চলের তাঁতিপাড়ার সুষমা দেবনাথ প্রতিদিনের মতো 2 ছেলেকে নিয়ে ঘরের ভেতরেই ছিলেন। একদিকে বেশ কয়েকদিন থেকে জলপাইগুড়িতে এক নাগাড়ে বৃষ্টি এবং তার সাথে বইছে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া। তখন ঘড়ির সময় ঠিক রাত 9টা। হঠাৎ ঘটে গেল বড়সড় বিপত্তি। বিকট শব্দ, মনে হচ্ছে কিছু একটা যেন ঘরের ওপর পড়ল। ওই বাড়ির মহিলা সুষমা দেবনাথ তিনি বলেন, শব্দ শুনে তড়িঘড়ি বাইরে বেরিয়ে দেখি একটি গাছ উপড়ে পড়ে গিয়েছে 2টি ঘরের ওপর। তাতে 2টি ঘরের টিন এবং কাঠ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি।
তিনি আরও জানান, স্বামী কৃষিকাজ করে, তাতে সামান্য টাকা উপার্জন হয়, সেই টাকায় সংসার চালানো দায় হয়ে যায়। যেভাবে ঘর দুটির ক্ষতি হয়েছে, কিভাবে যে মেরামত করব তা নিয়ে ভীষণ দুশ্চিন্তার মধ্যে রয়েছি। আমার বাড়ির পাশেই অঞ্চল অফিস, প্রধানকে লিখিত আকারে জানানো হয়েছে। এই বিষয়ে যদি ওনারা কিছু সাহায্য করেন তাহলে খুবই ভালো হয়। অন্যদিকে এই ঘটনায় এলাকার বাসিন্দা চিত্র রায় বলেন, 2 বাচ্চা সহ মা ঘরের ভেতরে ছিল। পরিবারটি অল্পের জন্যই প্রাণে বেঁচে যায়। পরিবারটি খুবই অসহায়। আমি এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতে কথা বলবো। যদি আমাদের অঞ্চল থেকে কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে ভীষণভাবে পরিবারটি উপকৃত হবে। এই সমস্যা, হ্যাঁ, নাকাদার বৃষ্টির জন্য ওনাদের বাড়ির উপর গাছটা পড়ে গেছে। পড়ে যায়, ঘরে 2টো ঘর ছিল, 2টো ঘরে ওদের পরিবার ছিল। সেই পরিবার প্রাণে বাঁচে যায়। আমিও ভগবানের কাছে এটা প্রার্থনা করি ওনার পরিবার যেন সুস্থ থাকে। আমরা পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতকে আমরা লিখিত অভিযোগ জানাচ্ছি এই বিষয় নিয়ে। কি ক্ষতি হয়েছে ওনাদের ঘরের টিনগুলো ভেঙে গেছে। কটি ঘর ছিল? 2টো ঘর, 2টো ঘরের টিন ভেঙে গেছে। আপনারা দেখেন না, বাড়িতে কারা কারা ছিল তখন? ওনাদের 2 ছেলে ছিল, ওনার ওয়াইফ ছিল। একদম প্রাণে বেঁচে গেছে। আর আমরা প্রধানের কাছে লিখিত অভিযোগ জানাচ্ছি এই বিষয় নিয়ে। প্রধান কিছু ওনারা দাবি রাখছে। কি বলবেন এই যে ঘটনাটা, কি লাগাতার বৃষ্টির জন্য এরকম ঘটনা ঘটছে? কি নাম আপনার? আমার নাম চিত্র রায়, পাহাড়পুর অঞ্চলে বিরোধী দলনেতা। জলপাইগুড়ি শহর থেকেই 1000-এর ওপর লোক অংশ নেবে শহীদ দিবসে। জলপাইগুড়ি শহর থেকেই 1000-এর ওপরে মানুষ কলকাতায় 21শে জুলাই শহীদ দিবসে অংশ নেবেন। আজ জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে 21শে জুলাই নিয়ে প্রস্তুতি সভার শেষে এমনটাই জানালেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সৈকত চ্যাটার্জি। এদিন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের উপস্থিতিতে সৈকতের আহ্বানে এই প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়। বৈঠকের শেষে একটি যোগদান কর্মসূচিও অনুষ্ঠিত হয়। পুরসভার 1 ও 12 নম্বর ওয়ার্ডের বিজেপির বেশ কিছু মহিলা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি। যুব প্রাক্তন জেলা সভাপতি তথা পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন, এটি ছিল আজ একটি প্রস্তুতি সভা। কয়েক ঘন্টা আগে একটি হোয়াটসঅ্যাপ মেসেজে এই প্রস্তুতি সভার খবর জানানোর পর আজ প্রয়াস হলের ভেতরে মানুষের জায়গা দেওয়ার অবস্থা নেই। অসংখ্য মানুষ এই আজ সভায় যোগদান করেছেন বলে তিনি জানান। তৃণমূল কংগ্রেসের কর্মী, মহিলা, যুব এবং তৃণমূলের দখলে এখনো রয়েছে এবং জয়ের জায়গাতেই রয়েছে। তাই জয়কে আমি না, বিষয়টা হচ্ছে যে কালকে রাত্রি 9টার সময় আমি যখন বসেছিলাম তখন আমার মনে হলো যে একটা তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি শহরের বুকে আমরা 2019-এ 22,000 ভোটে পিছিয়েছিলাম এবং তারপরে আমরা 21-এ গিয়ে সেটাকে মার্জিন কমিয়ে 2200 করে এবং 42,000-এর যে মার্জিন জলপাইগুড়ি বিধানসভায় ছিল সেটাকে কভার করে 961 ভোটে জিতেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা। আমার হাতে নির্বাচনের দায়িত্ব ছিল। তো এবার আমরা 17,000 ভোটে পিছিয়ে রয়েছি। একমাত্র আমার ওয়ার্ডে লিড হয়েছে, তা মাত্র 21 ভোট। তাই এটা একটা বিজেপির মিডিয়া পলিসি আপকি বার 400 পারের ফসল। এটা বিজেপির কোনো সংগঠন নেই, আরএসএসের কোনো সংগঠন জলপাইগুড়িতে নেই। এবং বিজেপির একটা ত্রিপল দেওয়ার রাজনীতি, কাউকে চাকরি করিয়ে দেবো কেন্দ্রে, এসবের মিথ্যা ভাওতার রাজনীতি জলপাইগুড়ি শহরে বিগত 7 দিন ধরে চলছে বিজেপি এবং বিরোধীদের। তাই আজকে আমরা সমস্ত কাউন্সিলর ঐক্যবদ্ধ হয়েছি। আমি ডেকেছি কালকে এবং আজকে আমার সাথে যারা রাজনৈতিকভাবে এত বছর ধরে যুক্ত ছিলেন তাদেরকে খালি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে বলেছি চলুন প্রয়াসে ঘুরি। এবং আজকে সকালে প্রয়াসেরটাকে ভাড়া নিয়েছি এবং আপনারা দেখছেন প্রায় সমস্ত কাউন্সিলরই উপস্থিত রয়েছেন 2-4 জন বাদ দিয়ে। এবং আমরা আজকে ভিতরে 900, এখানে 600 চেয়ার আটে, 900 চেয়ার দিয়েছিলাম। ভিতরে 1000 আপনারা নিজে চোখে দেখলেন এবং বাইরে কম করে 1000। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা হয়ে গেল শহরের বুকে, কারণ এটা ডিভিশনাল হেডকোয়ার্টার, উত্তরবঙ্গের একটা প্রাচীন শহর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। এখান থেকে শহর থেকে অন্তত 1000 মানুষ যাবেন এবং আজকে বাইরে 1000 লোক ছিল। এরপর থেকে যদি কোনো প্রোগ্রাম করি সব ওয়ার্ডে, সে একজনও শহরের বাইরে না, সব শহরের ছিল। এই শহরে 2,29,000 মানুষ বসবাস করে এবং তার থেকে খালি হোয়াটসঅ্যাপের মেসেজে আজকে 2000-এর উপর মানুষ এখানে পুরো পৌরসভা প্রাঙ্গণ প্রয়াস অডিটোরিয়াম উপচে গেছিলো। আমাকে মিটিং তাড়াতাড়ি শেষ করতে হয়েছে, নাহলে নজরুল মঞ্চে যেমন সাফোকেশন হয়েছিল এখানে হতে পারতো এসি চলা সত্ত্বেও। এবং আমি কিছু আমার পুনরুদ্দিনের সাথীদের ডেকেছিলাম জাস্ট অতিথি হিসাবে, তারা আজকে মঞ্চে উপস্থিত ছিল। আগামী দিনে বললাম তো টাউন ক্লাব মাঠে আমরা জলপাইগুড়ি বিধানসভার লোক এবং জেলার লোক দিয়ে আমরা বাইরে না, আমরা টাউন ক্লাব মাঠে উঠছি। আচ্ছা, কাদের উদ্যোগে প্রোগ্রাম করা হচ্ছে? আমি উদ্যোগটা নিয়েছিলাম কাউন্সিলরদেরকে সাথে নিয়ে। জেলার নেতা কিংবা কাউকে কি আহ্বান করা হয়েছে? না, মহাবাবুকে জানিয়েছিলাম। মহাবাবুকে জানিয়ে হ্যাঁ, জয়েনিং হলো 1 নম্বর ওয়ার্ড থেকে 70টা পরিবার, 12 নম্বর ওয়ার্ড থেকে 38টা পরিবার। এরা বিজেপি করতো। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন
বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুমটি, জলপাইগুড়ি। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সিলিং, প্যারেন্টিং কাউন্সিলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। আজ মহরম, তাই জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি জায়গায় মহরমের টিমদের লাঠি খেলায় অংশগ্রহণ করতে দেখা গেল। জলপাইগুড়ি শহরের কদমতলা, মার্চেন্ট রোড, আনন্দপাড়া, দিনবাজার, সমাজপাড়া সহ বিভিন্ন জায়গায় যুবকেরা লাঠি খেলায় অংশগ্রহণ করে। প্রতি বছরই এই ধরনের খেলা করে থাকেন তারা। এইবারও সেই দৃশ্য ধরা পড়ল জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায়। আজকের দিনটি সংখ্যালঘু মানুষের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন। আমরা মহরম খেলতেছি। কিভাবে সেটা খেলতে? সেটা খেলতেছি হাচেন হোসেনের উপলক্ষে খেলতেছি। এটা কি প্রতি বছর করে থাকেন? প্রতি বছর করি। কোথা থেকে এসেছে তারপর? আমরা কাদাবাড়ি। আর এখানে কি কি খেলা হয় মূলত? এইখানে হয় ইসে কপ্তা, লাঠি খেলা আর ঢোল। কেন খেলা হয় এই লাঠি খেলাটা? এটা হয় হাচেন হোসেনের উপলক্ষে হয়। কি নাম আপনার? আমার নাম রাজেশ রহমান। মহরম উপলক্ষে হিন্দু মুসলমানের মধ্যে এক অপরূপ মেলবন্ধন পরিলক্ষিত হলো জলপাইগুড়িতে। মহরম উপলক্ষে এই সম্প্রীতির অপরূপ মেলবন্ধন প্রতি বছরই পরিলক্ষিত হয় জলপাইগুড়ির সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের কুমারপাড়া কারবালা মাঠে। আজ যেমন একদিকে মঞ্চ করে লাঠি খেলার আয়োজন করা হয়েছে, তেমনি পাশেই হিন্দুরা তাদের গ্রাম ঠাকুর পুজোয় নিয়োজিত করেছেন নিজেদের। সম্প্রীতির এমন নজির দীর্ঘকাল ধরেই বহন করে আসছেন এলাকার বাসিন্দারা। অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও একদিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে এখানে। অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা থেকে অনুষ্ঠানে সমবেত হন বলে আয়োজক কমিটির তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, ইসলাম ধর্মাবলম্বীদের জন্য শোকের মাস এই মহরম। আরবি শব্দ মুহরমের প্রকৃত অর্থ হলো পবিত্র। ইসলামের পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে মহরম মাসকে পবিত্র মাস বলা হয়েছে। গভীর শ্রদ্ধা ও বেদনায় কারবালা প্রান্তরে শহীদ হাসান হোসেনকে স্মরণ করেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। মহরমকে কেন্দ্র করে লাঠি খেলা তাদের একটি বহু পুরনো রীতি। আমার নাম আবু বকর সিদ্দিক, পাহাড়পুর কারবালা কমিটির সেক্রেটারি। আজকে কোথায় আপনাদের কি কর্মসূচি? আমাদের এটা কুমারপাড়া গ্রামটার নাম, এটা কারবালা মাঠ, একটা দৈবস্থান জায়গা। তো মূলত আমাদের এখানে আজকে আমাদের মহামেডামদের যেরকম আজকে একটা শোক দিবস, হজরত ইমাম হোসেন কারবালার মাঠে শহীদ হয়েছিলেন, সেই কারণে একটা শহীদ দিবস আজকে। তো আমরা এখানে লাঠি খেলার আয়োজন করি আমাদের মহামেডানের পক্ষ থেকে। এখানে পাশাপাশি হিন্দু ভাইয়েরা গ্রামস্থানে গ্রাম পূজা করেন। আমরা উভয়েই হিন্দু মুসলিম মিলে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটাকে, একটা মেলা হয়, খুব সুন্দরভাবে আমরা পালিত করি। এটা 150 বছরের উপরের ঐতিহ্যের একটা বিষয়। দেখা যাচ্ছে হিন্দুরাও এখানে পাশাপাশি পুজো দিচ্ছে, মুসলিম সম্প্রদায় যারা আছে তাদেরও একটা বিষয় রয়েছে। হ্যাঁ, পাশাপাশি কি করছেন তারা? আমরা এখানে ঘোড়া আসবে, ইমাম হোসেনের যে দুলদুল ঘোড়া, তো আমরা সেটাকে বাঁশের মধ্যে ইসে করে, অনেকের মান্যত থাকে, সে ঘোড়া এখানে আসবে। আমাদের কারবালা মাঠে যে নিশান ছিল সেই নিশান আসবে এখানে।
এবং কারবালা মাঠে যেরকমভাবে সৈন্যরা যুদ্ধ করছিলেন সেভাবে লাঠি খেলার টিম আসবে, আমাদের মঞ্চে লাঠি খেলা হবে এবং অতিথিবর্গও আসবে, হাজারে হাজারে মানুষ আসে একই সাথে। যেরকম শোনেন, যেরকম রাজারায় থাকে এখানে সেরকম মকবুল হোসেনও থাকে এখানে, যেরকম অসীম রায় থাকে এখানে সেরকম শাহজাহান চৌধুরীও এখানে থাকে। এখানে সবাই হিন্দু মুসলিম মিলে একাকার। আমরা সকলেই আমরা পাহাড়পুরে যেরকম একটা আজকে 150 বছরের উপরে একটা ঐতিহ্য, আমরা মনে করি সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা একটা সম্প্রীতির বার্তা দিতে চাই। হ্যাঁ, এখানে এই আজকের দিনে এই সমস্ত অনুষ্ঠানটার মূল মহরম উপলক্ষেই না, এটা মহরম উপলক্ষে যেরকম এখানে গ্রাম ঠাকুরের পূজা প্রতিদিনই প্রদীপ দেওয়া হয়। হ্যাঁ, আমাদের এই স্থানটা এখানে প্রতিদিনই প্রদীপ দেওয়া হয়, ধূপকাঠি দেওয়া হয়। রেসকোর্সপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবার বৃক্ষরোপণের উদ্যোগ নিল। রেসকোর্সপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে এবার বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হলো। জলপাইগুড়ি মহিলা থানা এলাকার চত্বরে এই দিন সকালবেলায় তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। জলপাইগুড়ি মহিলা থানার প্রাঙ্গণে বেশ কয়েক ধরনের শাল, শিমুল সহ অন্যান্য গাছ লাগানো হলো, সাথে গাছের ঘেরা দেওয়ারও ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমান পরিবেশের ভারসাম্য ও পরিবেশকে রক্ষা করার জন্য একমাত্র গাছই ভরসা, তাই এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন রেসকোর্সপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির সকল সদস্যরা। আজকে আমরা একটা বৃক্ষরোপণের উদ্যোগ নিচ্ছি। আমরা হচ্ছি রেসকোর্সপাড়া সার্বজনীন দুর্গা পূজা কমিটি। আজকে কোথায় লাগাবেন গাছ? আজকে আমরা এই মহিলা থানার প্রাঙ্গণে লাগাচ্ছি আর কি। কেন এই উদ্যোগটা নিলেন? এই উদ্যোগটা হচ্ছে যে আমরা জানি রক্তদান জীবনদান, কিন্তু বর্তমান যে পরিস্থিতি পৃথিবীতে এবং আমাদের দেশে, সেখানে আমরা মনে করি যে গাছ লাগানোটাও জীবনদানের সামিল। সমস্ত পরিবেশ বিঘ্নিত হচ্ছে সারা পৃথিবী জুড়ে, একমাত্র এই গাছ লাগানোর মাধ্যমেই আমরা এই সমস্যার সমাধান করতে পারি। তাই গাছ লাগাচ্ছি। কি নাম আপনার? আমার নাম শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায়। রাজ্য পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় জলপাইগুড়ির 13 জন অংশগ্রহণকারী। রাজ্য পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় জলপাইগুড়ি সুইমিং অ্যাসোসিয়েশনের 13 জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করল। রাজ্য পর্যায়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 18 থেকে 20 জুলাই। জলপাইগুড়ি সুইমিং অ্যাসোসিয়েশনের 15 জন জুনিয়র ও সাব জুনিয়র সাঁতারু এখানে অংশগ্রহণ করবে। 18 থেকে 20 তারিখ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা, যা কলকাতার রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হবে। জলপাইগুড়ি রোড স্টেশন থেকে জলপাইগুড়ি সুইমিং অ্যাসোসিয়েশনের 13 জন ছাত্রছাত্রী ট্রেনে চড়ে রওনা দেন এই রাজ্য পর্যায়ে খেলতে। তো আজকে আপনারা কোথায় যাচ্ছেন? আজকে আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হয়ে স্টেট খেলতে যাচ্ছি কলকাতায়। কতজন স্টুডেন্ট যাচ্ছে? আমাদের 15টা স্টুডেন্ট যাচ্ছে, তার মধ্যে 6টা মেয়ে আর 9টা ছেলে যাচ্ছে। আর কি কি ইভেন্টে আপনাদের বাচ্চারা ওখানে পার্টিসিপেট করবে? ফ্রিস্টাইল আছে, ব্যাকস্ট্রোক আছে, ব্রেস্ট্রোক আছে, 100 মিটার বাটারফ্লাই আছে, 100 মিটার ফ্রিস্টাইল আছে। এরকম কি প্রত্যেক বছরই জলপাইগুড়ি থেকে প্রত্যেক বছরই যাওয়া হয়? প্রত্যেক বছরই যাওয়া হয়। আচ্ছা, যেসব বাচ্চারা যাচ্ছে তারা কি কি ইভেন্টে নামবে? এজ ওয়াইজ নামে ওরা 4টা ক্যাটাগরি থাকবে। মেয়েরাও পার্টিসিপেট করছে? হ্যাঁ, মেয়েরা পার্টিসিপেট। কজন যাচ্ছে? 15 জন যাচ্ছে টোটাল, তার মধ্যে 6টা মেয়ে আর 9টা ছেলে। আপনার নাম? আমার নাম গোবিন্দ আগারওয়াল, আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তোমার নাম? আমরা যাচ্ছি রবীন্দ্র সরোবর, ওখানে একটা পুলে আমাদের সুইমিং কম্পিটিশন আছে, যেখানে আমরা সবাই। কোন ক্লাব থেকে যাচ্ছ? বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব। ডিস্ট্রিক্ট খেলতে যাচ্ছ? কজন স্টুডেন্ট যাচ্ছে এটা জলপাইগুড়ি থেকে? 15 জনের মতন আছে। আর তোমাদের সাঁতারে কি কি ইভেন্ট আছে ওখানটায়? আমাদের 50 মিটার ফ্রিস্টাইল, 50 মিটার বাটারফ্লাই, 50 মিটার ব্যাকস্ট্রোক, 100 আছে, 200 আর লংয়ে দিয়েছি সবাই। এরকম ক্লাব থেকে কি প্রত্যেক বছরই সেখানে পার্টিসিপেট করতে যাওয়া হয়? হ্যাঁ, প্রত্যেক বছরই সিলেকশন। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী,
জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। জলপাইগুড়ির বেশ কয়েকটি জায়গা থেকে আবারও বালি হাঁসের ছানা উদ্ধার। বালি হাঁসের বেশ কয়েকটি ছানা উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিল জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এদিন জলপাইগুড়ি শহরের 4 নম্বর ঘুমটি ও বিডিও অফিস চত্বরে বেশ কয়েকটি বালি হাঁসের ছানাদের দেখা গিয়েছিল। তারা অভিভাবকহীন অবস্থায় ছিল, তাই তাদের উদ্ধার করে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। কুকুরটা দেখেন তারা হয়তো জলে নামাই যা বাবা, জলে ভাস, উঠিস না উঠিস না উঠিস না, জলে যা। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 0.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আজ পবিত্র মহরম। মহরম উপলক্ষে জলপাইগুড়িতে পরিলক্ষিত হলো এক অপরূপ মেলবন্ধনের দৃশ্য। পাশাপাশি লাঠি খেলার দৃশ্য চোখে পড়ে শহর জুড়ে। সবজির দাম নিয়ন্ত্রণ করতে মরিয়া প্রশাসন। জলপাইগুড়ির বাজারে বাজারে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ আলু পেঁয়াজের গাড়ি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।